হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমরা এক মাইন্ড ব্লোয়িং টাইম ট্রাভেল ক্রাইম থ্রিলার সিনেমার এক্সপ্লেইন দেখতে যাচ্ছি, যা দুটি ভিন্ন টাইমলাইনে বসবাসকারী দুজন মানুষ। একজন বাস করছে 1983 সালে আর অন্যজন 2015 সালে। হঠাৎ একটি পয়েন্টে তাদের দুজনের মধ্যে একটি টাইম কানেকশন তৈরি হয়ে যায় এবং তারা একে অপরের স্মৃতি শেয়ার করতে পারে। এই অবস্থায় তারা দুজন কি কাণ্ড ঘটায় এবং কি সমস্যায় পড়ে, আসুন দেখি এই সিনেমাতে। সিনেমার নাম টাইম রেনেগেডস। তো সিনেমা শুরু হয় 1982 সালে এবং তারিখটি হল 31শে ডিসেম্বর, অর্থাৎ কিছুক্ষণ পরেই 1983 সাল শুরু হবে। সিওলে সবাই নতুন বছর উদযাপন করছিল এবং এই মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে এক দম্পতি। এই লোকটির নাম জিহান, যে একটি হাই স্কুলের সঙ্গীতের শিক্ষক। তার বান্ধবীর নাম ইউন, যে ওই একই স্কুলে রসায়নের শিক্ষক। নতুন বছর শুরু হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে জিহান ইউনকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাকে একটি আংটি পরিয়ে দেয়। ইউনও জিহানকে খুব ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। ঠিক সেই সময়ে লোকেরা কাউন্টডাউন শুরু করে, কিন্তু তখনই একজন চোর ইউনের পার্স চুরি করে পালিয়ে যায়। জিহান সঙ্গে সঙ্গে সেই চোরকে ধরে পার্সটি ফিরিয়ে আনার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু চোরটি জিহানের সাথে লড়াই শুরু করে দেয়। তাদের লড়াইয়ের মধ্যেই দৃশ্য পরিবর্তন হয়ে 2014 সালের 31শে ডিসেম্বরে, অর্থাৎ 2015 সাল শুরু হতে চলেছে। এই টাইমলাইনেও সেই সিওলেই লোকেরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য উদযাপন করছে। এই টাইমলাইনে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে একজন পুলিশ ডিটেকটিভ, যার নাম লি। আসলে সে তার দলের সাথে একজন সন্দেহভাজনকে ধাওয়া করছিল। তারা তাকে দেখেও ফেলে এবং তাদের দলের একজন তার সঙ্গে লড়তে শুরু করে। এখন তাদের লড়াই যে জায়গায় চলছিল, ঠিক সেই জায়গাতেই 32 বছর আগে, অর্থাৎ 1983 সালে জিহানও লড়ছিল। সেই চোর জিহানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর 1983 সালে যে জায়গায় এবং যে সময়ে সেই চোরের হাতে জিহানের পেটে ছুরি লেগেছিল, ঠিক সেই স্পটেই এবং সেই সময়েই 2015 সালে সেই সন্দেহভাজনের গুলি চালানোর ফলে লিয়ের পেটে গুলি লেগে যায়। এইভাবে ভিন্ন ভিন্ন টাইমলাইনে থাকা এই দুজন প্রায় একই রকমভাবে আহত হয়েছে এবং মরণাপন্ন অবস্থায় দুজনকেই তাদের নিজ নিজ টাইমলাইনের একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঠিক একই বেডে ও একই পজিশনে তাদের শোয়ানো হয়। কিন্তু জিহান রয়েছে 1983 সালে আর লি রয়েছে 2015 সালে। যদিও একজন অতীতে তো অন্যজন ভবিষ্যতে, তবুও দুজনের সাথেই একই ধরনের ঘটনা ঘটছে এবং মরণাপন্ন অবস্থায় দুজনের আত্মা একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে হয় কি, 1983 সালে যে জিহান রয়েছে, সে 2015 সালের লিয়ের স্মৃতিগুলো স্বপ্নে দেখতে শুরু করে। আর ঠিক সেভাবেই 2015 সালের লি 1983 সালের জিহানের স্মৃতিগুলো দেখতে থাকে। দুজনেই তাদের নিজ নিজ টাইমলাইনে বেঁচে যায়, কিন্তু তারা খুব বিভ্রান্ত। যা তারা দেখছে, পরের দৃশ্যে 1983 সালের জিহানকে দেখানো হয়, যে তার স্কুলে ইউনের সাথে কথা বলছে। তাদের দুজনের কথাগুলো জিহান একটি টেপ রেকর্ডারে রেকর্ড করছিল এবং ইউনকে বলে যে, দেখো, ভবিষ্যতে যখন আমরা এই কথাগুলো শুনব তখন খুব মজা লাগবে, তাই না? ইউন বলে, প্লিজ এটা বন্ধ করো, আমার রেকর্ড করাগুলো খুব খারাপ লাগে। এইভাবে দুজন খুব মজা করছিল। তখন ইউন বলে, আমার পুনর্জন্মে বিশ্বাস আছে এবং আমার বিশ্বাস যে তুমি আর আমি পরের জন্মেও একে অপরের সাথে দেখা করব এবং একসাথেই জীবন কাটাবো। আর হ্যাঁ, পরের জন্মেও আমার এই রূপই থাকবে আর তুমি আমাকে সহজেই চিনে ফেলবে। তখনই হঠাৎ দরজা খোলে এবং সেই স্কুলের বায়োলজি টিচার ভেতরে আসে, কিন্তু সে বলে, সরি, আমি ভাবলাম ভেতরে কেউ নেই, এই বলে সে চলে যায়। তারপর জিহান আর ইউন মিলে একটি বাড়ি কেনে এবং সিদ্ধান্ত নেয় যে তারা বাকি জীবনটা এই বাড়িতেই সুখে শান্তিতে কাটাবে। আর এই সমস্ত কথা 2015 সালে লিয়ের স্বপ্নে দেখা যায়, আর সেটাও ডিউটির সময় লিয়ের চোখ লেগে গিয়েছিল। আর তখনই সেই স্বপ্নটা দেখে। তখন সেখানে লিয়ের চিফ আসে, যার নাম ক্যাং। লি ঝট করে উঠে বলে, সরি স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর লি আর ক্যালিং মিলে একজন সন্দেহভাজনকে খুঁজতে বের হয়। তারা সন্দেহভাজনকে দেখেও ফেলে, কিন্তু সেই সন্দেহভাজন একজন মহিলাকে বন্দি করে তাদের হুমকি দেয় যে, আমাকে যেতে দাও, না হলে একে মেরে ফেলব। আর তখন ক্যাং সঠিক নিশানা করে সেই সন্দেহভাজনকে গুলি করে দেয়। তারপর তাকে গ্রেফতার করার বদলে তার শার্ট খুলে তার পিঠ দেখে আর তারপর বলে, ঠিক আছে, একে অ্যারেস্ট করে নাও। তো লি অন্য অফিসারদের জিজ্ঞেস করে যে ক্যাং তার পিঠ কেন দেখল। তখন সে জানায় যে 1980-র দশকে সিওলে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার ছিল। ক্যাং অনেক চেষ্টা করে সেই খুনিকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সেই খুনি ক্যাংয়ের স্ত্রীকে পণবন্দী করে নেয়। শেষে ক্যাংয়ের স্ত্রীকে মেরেই ফেলে। সে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সে তবুও পালিয়ে যায়। এখন যদি সে মারা গিয়ে থাকে তো ঠিক আছে, কিন্তু যদি সে মারা না গিয়ে বেঁচে থাকে, তাহলে তার পিঠে গুলি লাগার চিহ্ন অবশ্যই থাকবে।
তাই ক্যাং প্রত্যেক সন্দেহভাজনের পিঠ পরীক্ষা করে যে কোথাও সেই সিরিয়াল কিলার নয় তো। এবার গল্প আবার 1983-তে দৃশ্য পরিবর্তন হয়, যেখানে জিহান তার এক ছাত্রকে শাস্তি দিচ্ছিল, কারণ সেই ছাত্রটি জুয়া খেলেছিল। জিজ্ঞেস করে যে জুয়া খেলে টাকা জেতার এমন অভ্যাস তোমার কেন হলো? তখন সে বলে যে আমাকে আমার বান্ধবীকে উপহার কিনে দিতে কয়েকবার টাকা জমাতে হয়েছিল। এখন জিহান তাকে উপদেশ দেয় যে দেখো, জুয়া খারাপ জিনিস, একবার নেশা লেগে গেলে আর কখনো ছাড়ে না। তারপর জিহান জানালা দিয়ে বাইরে দেখে তো জানতে পারে যে বরফ পড়া শুরু হয়ে গেছে। সবাই অবাক হয়ে দেখছিল, কারণ প্রতি বছর শীতে বরফ পড়ে, কিন্তু এবার তো শীতের অনেক আগেই বরফ পড়ছে। আর 2015 সালেও একইভাবে শীতের অনেক আগেই বরফ পড়ছে। লি জানালা দিয়ে বরফ পড়া দেখছিল, আর তখন রেডিও নিউজে জানানো হয় যে এই বছর তো শীতের আগেই বরফ পড়ছে। এটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ এর আগে এমন ঘটনা 1983 সালে হয়েছিল, যখন শীতের অনেক আগেই বরফ পড়া শুরু হয়েছিল। সেই সময় জিহান নামের এক মিউজিক টিচার এই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই ধরনের বরফ পড়া 2015 সালে হবে। সেই সময় তো কেউ তার কথায় বিশ্বাস করেনি, কিন্তু 2015 সালে তার কথা সত্যি প্রমাণিত হলো। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে 32 বছর আগে জিহান কিভাবেই ভবিষ্যদ্বাণী করেছিল যে 2015 সালেও একই জিনিস হবে, মানে শীতের আগে বরফ পড়বে। এই সমস্ত কথা রেডিওতে শুনে লি অবাক হয়ে যায়, আর এখন সে বুঝতে পারে যে সে যে স্বপ্নগুলো দেখছে সেগুলো নিছক স্বপ্ন নয়, বরং একজন আসল মানুষের স্মৃতি স্বপ্নের মতো লিখে দেখাচ্ছে। অন্যদিকে আসুন 1983-তে, যেখানে জিহান ইউনকে বলছে যে আমার খুব অদ্ভুত স্বপ্ন আসছে, আর সেটা ভবিষ্যতের, অর্থাৎ 2015 সালে বসবাসকারী একজন পুলিশ ডিটেকটিভের স্মৃতি আমাকে দেখাচ্ছে। শুনে ইউন তো হেসে ফেলে যে কি আজে বাজে কথা বলছো। তখনই সেখানে জিহানের কিছু ছাত্রছাত্রী চলে আসে, আর ইউন তাদের বলে, তোমাদের মিউজিক টিচারকে জানো তো ভবিষ্যতে স্বপ্ন আসছে, তোমরাও ওর থেকে নিজেদের ভবিষ্যৎ জেনে নাও, কাজে আসবে। এই শুনে সবাই হেসে দেয়। আর জিহানকে বলে, স্যার যদি এটাই সত্যি হয় তাহলে আমাদের বলুন আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তো জিহান বলে, একটা কথা বলো, তোমাদের মনে হচ্ছে আমি মজা করছি, কিন্তু না, এই বছর যেমন শীতের বদলে গ্রীষ্মে বরফ পড়ছে, ঠিক সেরকমই বরফ পড়বে 2015 সালেও বছরের এই সময়ই হবে। আর তোমরা বিশ্বাস করো বা না করো, সেই সময় প্রত্যেকের কাছে এমন একটা ছোট ডিভাইস থাকবে যা দিয়ে লোকেরা শুধু কলই করতে পারবে না, বরং যাকে কল করছে তাকে ভিডিওতে দেখে কথা বলতে পারবে। সেই ডিভাইসেই মুভি এবং আরও না জানি কি দেখতে পারবে। এমনকি সেই ডিভাইস দিয়ে মুভিও বানানো যাবে, আর সেটার নাম তারা দেবে মোবাইল। যেহেতু এটা 1983 সাল, তাই সেই ছাত্ররা জিহানের কথা মানতে রাজি হয় না। কিন্তু 2015 সালে দেখানো হয় যে এই বছরের সেই সময়েই, যখন শীত অনেক দূরে, তখনই বরফ পড়া শুরু হয়ে গেছে। আর তাই রেডিওতে জানানো হচ্ছিল 1983 সালে জিহান নামের মিউজিক টিচার এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখন 2015 সালে যখন লি সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে স্বপ্নে জিহানের যে বান্ধবী ইউনকে দেখেছিল, সে বাস্তবে সেই ফুটেজে দেখতে পায়। লি তো হতবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, আর সে সেই মেয়েটিকে অনুসরণ করতে থাকে। সেও বুঝতে পারে যে কেউ তার পিছু নিচ্ছে। হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। লি এর পিছনে দাঁড়িয়েছিল আর তাকে খুব মারতে শুরু করে। তখন লি তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আর আমাকে বোঝানোর সুযোগ দাও যে আমি তোমার পিছু কেন আসছিলাম, প্লিজ। কিন্তু না, সে লি এর একটা কথাও শোনে না, আর সমানে মারতে থাকে আর চিৎকারও করে। তারপর তার আওয়াজ শুনে সেখানে ভিড় জমে যায়, আর সবাই মিলে তাকে মারতেও থাকে আর বলে যে একে পুলিশের হাতে তুলে দিতে হবে। লি লাখবার বোঝানোর চেষ্টা করে যে আরে আমি নিজেই পুলিশ, কিন্তু তারা শোনে না, আর তাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে গিয়ে জানা যায় যে লি সত্যিই একজন পুলিশ ডিটেকটিভ। এবার সবাই ভয় পেয়ে যায় যে আরে আমরা কি করে ফেললাম, একজন পুলিশ অফিসারকে পিটিয়ে দিলাম। লিকে ঠান্ডা করার জন্য তারা তাকে একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। তখন লি ইউনের মতো দেখতে সেই মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কি হাইওয়ের পাশে শিয়াং হাই স্কুলের টিচার, আর তোমার নাম কি ইউন? সেই মহিলা জানায়, আমার নাম ইউন নয়, কিম। হ্যাঁ, আমি হাইওয়ের পাশে স্কুলের টিচার তো, কিন্তু সেই স্কুলের নাম শিয়াং হাই স্কুল নয়, মিশাং হাই স্কুল। পরের দিন কিম মিশাং হাই স্কুলের সবচেয়ে সিনিয়র স্টাফ, যে সেই স্কুলের ভাইস প্রিন্সিপালও, তার কাছে শিয়াং হাই স্কুল সম্পর্কে জিজ্ঞেস করে। তো ভাইস প্রিন্সিপাল এক বিরাট সত্যি প্রকাশ করেন। তিনি একদম অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই নাম তুমি কোথা থেকে শুনলে? তারপর তিনি জানান যে 1983 সালে এই স্কুলে এক বিরাট অগ্নিকাণ্ড হয়েছিল, আর তারপর থেকেই এই স্কুলের চেহারা বদলে গেছে এবং নাম শিয়াং থেকে মিশাং করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা জেনে কিম স্কুলের পুরনো ডকুমেন্টস চেক করে, তো তাতে 1983 সালে সমস্ত স্কুল স্টাফদের ডিটেলস ছিল।
তাতে ইউন নামের এক কেমিস্ট্রি টিচারের ডিটেল ছিল, যে দেখতে হুবহু কিমের মতোই লাগছিল। কিম বুঝতে পারে যে লি যা দেখছিল সেটা স্বপ্ন নয়, বরং 1983 সালে ঘটা সত্যি ঘটনা ছিল। এখন তার লিয়ের উপর বিশ্বাস হয়ে যায়, আর সেই ডকুমেন্টস নিয়ে সে লিকে দেখায়। এখন লিয়েরও বিশ্বাস হয়ে যায় যে তার স্বপ্নগুলো 1983 সালের জিহান নামের মিউজিক টিচারেরই স্মৃতি। তারপর লি অফিসে গিয়ে 1983 সালের পুরনো খবরের কাগজগুলো চেক করতে শুরু করে। একটি খবরের কাগজে লেখা ছিল যে সাউথ কোরিয়ার ফুটবল টিম 2-1 করে জিতেছে। তার কয়েক মাস পরের খবরের কাগজে লেখা ছিল যে শিয়াং হাই স্কুলের ছাদে ঠিক 12টার সময় একটা প্রচণ্ড বাজ পড়েছিল। এইভাবে লি 1983 সালে ঘটা প্রত্যেকটা ঘটনা সেই খবরের কাগজের মাধ্যমে জেনে নেয়, আর সেই ঘটনাগুলোকে সে তার ডায়েরিতে নোট করে নেয়। তারপর ক্যাং এসে লিকে কিছু পুরনো ফাইল দিয়ে বলে যে, শোনো, এগুলো ডেট অনুযায়ী সাজিয়ে স্টোরেজ রুমে রেখে দাও। আর তখন লি সেগুলোর মধ্যে একটা ফাইল খুলে দেখে। তো তাতে ইউনের ছবি ছিল, আর পুলিশ রিপোর্টে লেখা ছিল 1983 সালে কেউ ইউনের গলা কেটে তাকে খুন করেছিল। সেই সময়ের পুলিশ খুনিকে ধরেও ফেলেছিল, যে পার্ক নামের একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। আসলে পার্ক জুয়া খেলেছিল যাতে সে হেরে যায়। তাকে আরও জুয়া খেলার জন্য টাকার খুব দরকার ছিল, যার জন্য সে ইউনের খুন করে দেয় এবং তার টাকা লুট করে চলে যায়। এইভাবে 1983 সালের সেই পুলিশ রিপোর্টকে যখন 2015 সালে লি পড়ছিল, তো 2015 সালের এই দৃশ্যকে 1983 সালের জিহান দেখছিল। এটা দেখার পর জিহান খুব বিভ্রান্ত হয় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় যে সে যা দেখছে সেটা কি। এটা কি নিছকই কোনো বিভ্রম, নাকি 2015 সালে সত্যি এমনটা ঘটতে চলেছে? এখন তার ইউনের জন্য খুব চিন্তা হতে থাকে যে কোথাও সত্যিই তার খুন না হয়ে যায়। সে ইউনকে তার দ্বিধার কথা বলে যে, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, আর দোয়া করি সেটা যেন সত্যি না হয়। কিন্তু তবুও সে কোনো ঝুঁকি নিতে চায় না, আর ইউনকে বাঁচাতে চায়। আর এখানে 2015 সালের সেই টাইমলাইনে লি 1983 সালের খবরের কাগজে পড়েছিল কোরিয়ান ফুটবল টিম 2-1 করে ম্যাচ জিতেছিল। আসলে জিহানের টাইমলাইনে, অর্থাৎ 1983 সালে, সেই ম্যাচ আজই হতে চলেছে। জিহানের মনে হয় যে যদি ঠিক সেই স্কোরে কোরিয়ান টিম ম্যাচ জেতে, তাহলে ইউনের খুনও অবশ্যই হবে। সে সেই ম্যাচটা দেখে, আর যেমনটা সে ভয় পাচ্ছিল, সত্যিই কোরিয়ান টিম 2-1 করে ম্যাচ জিতে যায়। আর যখন এটা সত্যি হলো, তাহলে নিশ্চয়ই ইউনের খুনও সত্যি হতে চলেছে। এটাই ভেবে জিহান দৌড়ায়। জিহান তার স্বপ্নে সেই ফাইলের পুরো ডিটেলস দেখে নিয়েছিল, যেটা 2015 সালে লি পড়ছিল। সে পুলিশ রিপোর্টে সেই খুনির, অর্থাৎ পার্কের ছবি ও ডিটেলস দেখে নিয়েছিল। আসলে পার্ক এক ক্লাবে জুয়া খেলছিল, আর পরপর হারার কারণে তার আরও টাকার দরকার পড়েছিল, আর তখনই সেই ইউনের খুন করে তার টাকা লুট করে। তো জিহান ভাবে যে যদি আমি পার্ককে রুখে দিই, তাহলে ইউনের খুন হবে না। এটাই ভেবে জিহান সঙ্গে সঙ্গে সেই ক্লাবে গিয়ে পার্ককে ধরার চেষ্টা করে আর বলে, তুমি যা করতে চলেছ প্লিজ সেটা করো না। কিন্তু পার্ক তো সবার থেকে ধার করে রেখেছিল, তো তার মনে হয় যে এই লোকটাও আমার থেকে ধার শোধ নিতে এসেছে। সে ভয়ে পালিয়ে যেতে থাকে। জিহান তার পিছু ধাওয়া করে। এদিকে এক ওয়েডিং ড্রেসের দোকানে ইউন তার ওয়েডিং গাউন তৈরি করাচ্ছিল, মানে জিহান আর ইউনের বিয়ে হতে চলেছিল। তো ড্রেসটা ট্রাই করার পর ইউন বাইরে আসে, তো পার্ক ভুল করে তার সাথে ধাক্কা খায়। আর তখন ইউন নিচে পড়ে যায়, আর তার ব্যাগে রাখা কারেন্সি নোটগুলো দেখে পার্ক সেখান থেকে চলে যায়। জিহান পার্ককে অনেক খোঁজে, কিন্তু সে হয়তো তাকে মিস করে ফেলেছে। তখন জিহান মনে করে যে 2015 সালের যে স্বপ্ন দেখেছিল, তাতে ইউনের খুনের কেস ফাইলে উল্লেখ ছিল যে ইউন একটা পাবলিক বাথরুমে মৃত অবস্থায় পড়েছিল। তাই জিহান সঙ্গে সঙ্গে সেই বাথরুমে যায়। তো দেখে সেখানে ইউন আগেই খুন হয়ে গেছে। সেই জায়গা থেকে পার্ক পালিয়েছিল। তো তাকে সন্দেহভাজন হিসাবে পুলিশ অ্যারেস্ট করে রেখেছিল। ইউনকে হারিয়ে বেচারা জিহান খুব দুঃখ পায়। পার্ক আসলে আর কেউ নয়, জিহানের ছাত্রের বাবা। সেই ছাত্র যাকে জুয়া খেলার জন্য জিহান বারণ করেছিল। পার্কের ছেলে, অর্থাৎ জিহানের সেই ছাত্র এসে জিহানকে বলে, স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমার বাবা জুয়া খেলে, এদিক ওদিক ধার চেয়ে বেড়ায়, কিন্তু সে কখনো খুন করতে পারে না। কিন্তু জিহান তার কথায় বিশ্বাস করতে চায় না।
আর ইউনের স্মৃতিতে কষ্ট পেতে থাকে। 1983 সালে এই সব হচ্ছিল, যা 2015 সালে থাকা পুলিশ ডিটেকটিভ লি স্বপ্নে দেখছিল। সে একদম অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত সে ইউনের ফাইলে এই খুনের ডিটেলসই পড়েছিল, কিন্তু এখন স্বপ্নে সেই ঘটনাটা লাইভ এক্সপেরিয়েন্সও করে নিয়েছে। সে সঙ্গে সঙ্গে কিমকে এসব কথা জানায়, যে ইউনের মতো দেখতে। তখন কিম তাকে জানায় 1983 সালে এই স্কুলে একটা খুব বড় অগ্নিকাণ্ড হয়েছিল, তাতে ইউনের ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় সবাই মারা গিয়েছিল। আর যখন লি আর কিম এই কথাগুলো বলছিল, তখন পুলিশ চিফ ক্যাং, যে সেই স্কুলেই ছিল, সে একটা টেপ রেকর্ডারে কিছু রেকর্ডিং শুনছিল। আর আপনাদের মনে থাকবে যে 1983 সালে জিহানের প্রত্যেকটা কথা তার টেপ রেকর্ডারে রেকর্ড করার অভ্যাস ছিল। আপাতত মানে 2015 সালে সেই টেপ ক্যাং শুনছে। এই রেকর্ডিংয়ে কি আছে সেটা তো পরেই জানা যাবে। এখন লি 1983 সালে হওয়া সেই ফায়ার অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ইনভেস্টিগেশনের সময় সেখানে একটা মাস্ক পাওয়া যায়, আর লি এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই মাস্কটা অবশ্যই সেই খুনির হবে যে ফায়ার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এটাও জানা যায় যে সেই সময় ফায়ার অ্যাক্সিডেন্টে যে বাচ্চারা মারা গিয়েছিল তারা সবাই ইউনেরই স্টুডেন্ট ছিল। সেই অ্যাক্সিডেন্টে শুধু 5 জন বাচ্চা বেঁচে গিয়েছিল, কিন্তু তারপর আলাদা আলাদা ঘটনায় একে একে খুব রহস্যময়ভাবে সেই 5 জন স্টুডেন্টও মারা গিয়েছিল। আসলে ইউনের যেভাবে গলা কেটে খুন করা হয়েছিল, ঠিক সেভাবেই এই 5 জন স্টুডেন্টকেও খুন করা হয়েছিল। মানে অবশ্যই ইউন আর এই স্টুডেন্টদের খুনি একই লোক, আর সেই লোকই মাস্ক পরে স্কুলে ফায়ার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। কিন্তু ফায়ার অ্যাক্সিডেন্টের পর ইউনের বেঁচে থাকা সেই 5 জন স্টুডেন্টের খুনের পর পার্কও মারা গিয়েছিল, যাকে খুনি বলে পুলিশ অ্যারেস্ট করে রেখেছিল। 1983 সালে পুলিশ এই রিপোর্ট লিখে এই কেসটা বন্ধ করে দিয়েছিল যে পার্কই খুনি, আর সে তার সব টার্গেটকে খতম করার পর সে নিজেও মারা যায়। 2015 সালে লি নিশ্চিত হন যে পার্ক খুনি নয়, অন্য কেউ এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে। লিয়ের এই তদন্ত 1983 সালে জিয়ানের স্বপ্নে উপস্থিত হয়, এবং জিয়ানের মনে হয় যে পার্ক হয়তো ইউনের হত্যাকারী নয়। তার সন্দেহ দূর করার জন্য সে সরাসরি জেলে পার্কের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে যে সেদিন আসলে কি ঘটেছিল। তখন সে বলে যে সে যখন পাবলিক বাথরুমে গিয়েছিল তখন শিক্ষক ইউনের গলা ইতিমধ্যে কেউ কেটে রেখেছিল। মুমূর্ষু অবস্থায় তার কাছে এসে তাকে স্পর্শ করে নিচে পড়ে যায়, কিন্তু সেই বাথরুমের মধ্যে তার পাশাপাশি মুখোশ পরা আরও একজন লোক ছিল। সে কেবল ইউনের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে খুনি ভেবে গ্রেফতার করে। এখন জিয়ান বুঝতে পারে যে পার্ক খুনি নয়, বরং সেই মুখোশ পরা লোকটি আসল খুনি, যে এখন ইউনের ছাত্রদের হত্যা করার জন্য স্কুলে আগুন লাগাতে চলেছে, এবং যে ছাত্ররা বেঁচে যাবে তাদেরও সে পরে হত্যা করবে। সে সিদ্ধান্ত রমু তাকে যে কোনো মূল্যে ইউনের ছাত্রদের বাঁচাতে হবে। সে দ্রুত স্কুলের দিকে ছুটে যায় এবং পথে একটি অগ্নি নির্বাপক যন্ত্রও কিনে নেয়, কিন্তু জিয়ানের পৌঁছাতে দেরি হয়ে যায় এবং সেই খুনি মুখোশ পরে সব ছাত্রকে একটি ঘরে আটকে আগুন লাগিয়ে দেয়। বাচ্চারা মৃত্যুর সাথে লড়াই করছিল, কিন্তু জিয়ান অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে দরজার তালা ভেঙে সব শিশুকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। অর্থাৎ যে ভয়ঙ্কর অগ্নি দুর্ঘটনাটি ঘটতে চলেছিল তা ঘটেনি, এবং জিয়ান ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। এখন 2015 সালে লিকে দেখানো হয়েছে যে সেই স্কুলে যায়। 1983 সালের সেই অগ্নি দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলের পুরো কাঠামো পরিবর্তন করে এবং একটি নতুন নামে স্কুলটি খোলে। কিন্তু যেহেতু জিয়ান 2015 সালে লিয়ের তদন্ত দেখতে পাচ্ছিল, তাই সেই ঘটনাগুলো থামিয়ে দেয়, যার কারণে সময়ের ক্রম পরিবর্তন হয়ে যায়। 2015 সালে লিয়ের চোখের সামনে সেই স্কুলের কাঠামো বদলাতে শুরু করে। এর অভ্যন্তরীণ অংশগুলো পুরনো স্কুলের মতো পরিবর্তিত হতে থাকে, এবং এই মুহূর্তে লিয়ের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে ঠিক যেমন 1983 সালের অতীতের ঘটনাগুলোর স্মৃতি সে দেখতে পাচ্ছে, তেমনি এই মামলায় সে যা তদন্ত করছে সেই সম্পর্কিত স্মৃতিগুলো অতীতে, অর্থাৎ 1983 সালে জিয়ান দেখতে পাচ্ছে। এই কারণেই সেই ছাত্রদের মৃত্যু রোধ করেছে, যার ফলে এই স্কুলটি আগের মতো হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই সব কিছু লিয়ের সামনেই ঘটছে, তাই অতীতের জিয়ানও তাকে দেখতে পায়। তখন জিয়ান তার বিয়ের আংটি স্কুলের একটি ঘড়িতে ঝুলিয়ে দেয়। যেহেতু জিয়ান অতীত পরিবর্তন করেছে, তাই বর্তমানে অর্থাৎ 2015 সালে সেই স্কুলটি পরিবর্তিত হয়েছে, এবং লি সেই ঘড়ি থেকে জিয়ানের বিউটির আংটিটি বের করে নেয়। এরপর লি এই ঘটনাগুলো কিমকে জানায় যে তার তদন্ত অতীতের জিয়ান দেখতে পাচ্ছিল এবং সে ছাত্রদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই কথা জেনে কিম খুব খুশি হয়। তখন লি কিমকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। মনে হচ্ছে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, এবং কিমও রাজি হয়ে যায়। এরপর লি বাড়ি গিয়ে কিমের জন্য রাতের খাবার তৈরি করে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিম আসে না। তখন দেখা যায় যে কিমের গাড়ির সামনে অন্য একটি গাড়ি এসে দাঁড়িয়েছে।
পরের দিন লি একটি ফোন পায় যে কিমের গাড়িটি জলে ডুবেছিল এবং এই মাত্র জানা গেছে সেখানে কিমের গাড়িটা পানি থেকে তোলা হচ্ছিল, কিন্তু কিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে জানা যায় যে তার গাড়ির সামনে অন্য একটা গাড়ি এসে থেমেছিল। কিম ভেবেছিল হয়তো সেই গাড়িতে কেউ আটকে পড়েছে, তাই সে গাড়িটা পরীক্ষা করতে যায়। কিন্তু তখন একজন মাস্ক পরা লোক কিমকে অপহরণ করে নিয়ে যায়। অর্থাৎ এই সেই হত্যাকারী যে 1983 সালে ইউনকে হত্যা করেছিল এবং স্কুলেও আগুন লাগানোর চেষ্টা করেছিল। সে 2015 সালেও বেঁচে আছে এবং সেই কিমকে অপহরণ করে নিয়ে গেছে। ক্যাং সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে এই খুনিকে ধরবে, কিন্তু লি দুঃখিত হয়, কারণ যদি 1983 সালেই এই খুনিকে ধরা যেত তাহলে আজ সে কিমকে অপহরণ করতে পারত না। কাহিনীটা এখন 1983 সালে ফিরে যায়, যেখানে জিয়ান স্বপ্ন দেখে যে 2015 সালে অর্থাৎ ভবিষ্যতে লিয়ের বান্ধবী কিমকে অপহরণ করা হয়েছে। সে সিদ্ধান্ত নেয় যদি তার সময়ের মধ্যেই সেই মাস্ক পরা খুনিকে ধরা হয় তাহলে 2015 সালে সেই খুনির দ্বারা সংঘটিত সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। তাই তাকে যে কোনো উপায়ে সেই মাস্ক পরা লোকটিকে ধরতে হবে। তখন সে এমন একজন ছাত্রীকে দেখতে পায় যে অগ্নি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া 5 জন ছাত্রের মধ্যে একজন ছিল এবং মাস্ক পরা খুনিটা এই মেয়েটিকে প্রথমে হত্যা করেছিল। কিন্তু জিয়ান সেই অগ্নি দুর্ঘটনা থামিয়ে সমস্ত ছাত্রকে বাঁচিয়েছিল। তবে এমনও হতে পারে যে খুনি এখনও এই মেয়েটিকে তার প্রথম লক্ষ্য বানাবে। তাই জিয়ান এই ছাত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। খুনি আগে মেয়েটিকে যেখানে হত্যা করেছিল, জিয়ান সেখানে গিয়ে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। জিয়ানের ভাবনা মতোই সেই ছাত্রীটিও সেখানে আসে, কিন্তু তখন হঠাৎ সেই ঘরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। এমন সময় সেখানে একজন মাস্ক পরা লোক আসে যে স্কুলের ছাত্রীদের ইউনিফর্ম পরেছিল। আলমারিতে থাকা সত্ত্বেও সেই বিষাক্ত গ্যাসের প্রভাবের উপরে এবং সে অজ্ঞান হতে শুরু করে। কিন্তু এই সমস্ত ঘটনা জিয়ানের স্মৃতির মাধ্যমে 2015 সালে বেঁচে থাকা লি তার স্বপ্নে দেখতে পায়। সে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলে, প্লিজ জিয়ান, কোনোভাবে সেই খুনির চেহারাটা দেখে নাও, তবেই সে তার টাইমলাইনে তাকে ধরতে পারবে। 1983 সালে জিয়ান সিদ্ধান্ত নেয় যে সে কোনোভাবেই পুরোপুরি অজ্ঞান হবে না। সে দ্রুত বাইরে এসে একটি জানালার কাঁচ ভেঙে দেয় যাতে বিষাক্ত গ্যাস বাইরে বেরিয়ে যায় এবং ঘরে স্বাভাবিক বাতাস আসতে শুরু করে। কিন্তু জিয়ান স্বাভাবিক হওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই খুনি ছাত্রীটিকে হত্যা করে ফেলেছিল। জিয়ান কাঁচ দিয়ে খুনির উপর হামলা করে, যা খুনির হাতে লাগে এবং সে গুরুতর আহত হয়। এবার খুনি সেখান থেকে পালাতে শুরু করে এবং জিয়ান তার পিছু নেয়। তখন সেই খুনির সামনে শিনা নামের একটি মেয়ে এসে পড়ে, যাকে খুনি খুব মনোযোগ দিয়ে দেখে এবং হঠাৎ তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে জিয়ান সেখানে পৌঁছে যায় এবং খুনি মেয়েটিকে ছেড়ে মাঠে পালিয়ে যায়। আসলে সেদিন স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান চলছিল এবং সমস্ত ছাত্র মাঠে জড়ো হয়েছিল। স্কুল ইউনিফর্ম পরা এই খুনি সেই বাচ্চাদের ভিড়ে মিশে যায়। ছাত্ররা তাদের কিছু গুরুত্বপূর্ণ স্মারক জিনিস, চিঠি ইত্যাদি একটি টাইম ক্যাপসুলে রেখে স্কুলের মাঠে অনুষ্ঠান করছিল। তাদের পরিকল্পনা ছিল 20 বছর পর অর্থাৎ 2003 সালে এই গর্ত খুঁড়ে জিনিসগুলো বের করা। সেই টাইম ক্যাপসুলের ভেতরে খুনি তার ছুরিটা ফেলে দেয়, যা দিয়ে সে খুন করেছিল। জিয়ানু সেখানে আসে, কিন্তু সেই সাইকো খুনিকে শনাক্ত করতে পারে না, কারণ খুনেরও একই স্কুল ইউনিফর্ম পরা ছিল এবং মাঠে অনেক বাচ্চা ছিল। আসলে যখন খুনি অগ্নিসংযোগের চেষ্টা করছিল তখন জিয়ান ছাত্রদের বাঁচিয়েছিল, কিন্তু সে খুনির মাস্কটি খুঁজে পায় যা জিয়ান তার ডেস্কে রেখেছিল। এই কারণে সেই টাইমলাইনের পুলিশ মনে করে যে জিয়ানই খুনি এবং তাকে গ্রেফতার করার চেষ্টা করে। জিয়ান বলে যে যদি সে খুনি হতো তবে সেই মাস্কটি তার ডেস্কে রেখে প্রদর্শন করত না। যদি আমি খুন করতাম তবে সেই ছাত্রদের কেন বাঁচাতাম যারা খুনির অগ্নি দুর্ঘটনায় মারা যেত? কিন্তু পুলিশ তার কথা মানে না। বাধ্য হয়ে জিয়ান ডেস্ক তুলে জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তার পিছু নেয় এবং শুরুতে জিয়ান যে ছাত্রকে জুয়া খেলতে বারণ করেছিল সেই ছাত্র বাইক নিয়ে এসে জিয়ানকে বাঁচিয়ে নিয়ে যায়। এই সমস্ত ঘটনা 2015 সালে লি তার স্বপ্নে দেখে। পরের দৃশ্যে ক্যাংয়ের সাথে দেখা করে এবং জানায় যে সিরিয়াল কিলার 32 বছর আগে সেই খুনগুলো করেছিল সে আর বর্তমানে যে কিমকে কিডন্যাপ করে নিয়ে গেছে তারা দুজন এক হতে পারে না, কারণ দুজনের ক্রাইম করার স্টাইল একদম আলাদা। এবার ক্যাং লিকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় যদি 32 বছর আগে সেই সিরিয়াল কিলারকে কেউ ধরে ফেলত তাহলে সেই পরিবর্তনের কারণে আজকের ঘটনাগুলো কিভাবে বদলে যেত? লিয়ের কিছু মাথা ঢোকে না, কারণ ক্যাংয়ের কথা শুনে তার মনে হয় যে হয়তো ক্যাংও সেই টাইম কানেক্টের ব্যাপারে জানে যেটা লি আর জিহানের মধ্যে হয়েছে। গল্পটা আবার 1983 সালে যায়। সেই স্টুডেন্ট যে জিহানকে বাঁচিয়েছিল সে জিজ্ঞেস করে যে আপনি এটা কি বলছেন স্যার? পুলিশ কি সত্যি আপনাকে খুনি ভাবছে? তারা কি পাগল হয়ে গেছে? জিহান বলে আমারও কিছু মাথায় ঢুকছে না। খুনি অন্য কেউ, কিন্তু পুলিশ আমাকে সন্দেহ করছে। যদিও আমি বাচ্চাদের সেই খুনির হাত থেকে বাঁচিয়েছি, সেই মাস্কওয়ালাই আমার ইউনকে খুন করেছে আর ফায়ার অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করেছে, আর এখন তো সে একজন স্টুডেন্টকেও খুন করে ফেলেছে। তখন সেই স্টুডেন্ট জিজ্ঞেস করে
স্যার, কিন্তু আপনি কিভাবে জানলেন যে সেই খুনি আর সে স্কুলে ফায়ার অ্যাক্সিডেন্ট করাবে? জিহান তাকে বলে, সেটা আমি তোমাকে বলতে পারবো না, কারণ তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এতে আমি সেই সব কথা রেকর্ড করে রেখেছি। এই বলে সেই স্টুডেন্টকে তার টেপ রেকর্ডার দেয় আর বলে, যদি দুর্ভাগ্যবশত আমি সেই সিরিয়াল কিলারকে ধরতে না পারি, তাহলে তাকে দায়িত্ব তোমার হবে। স্টুডেন্ট জিজ্ঞেস করে, আমি তাকে কিভাবে ধরবো স্যার? তখন জিহান তাকে একটা নোটবুকে 2015 সালের সেই তারিখ, সময় ও লোকেশন লিখে দেয়, যেখানে সেই টাইমলাইনের ডিটেকটিভ লিয়ের বান্ধবী কিমকে মাস্কওয়ালা লোকটা কিডন্যাপ করবে। তো বাচ্চা, তোমাকে সেই মেয়েটিকে বাঁচাতে হবে। গল্প যায় 2015 সালে। লি আর তার টিম কিমকে খুঁজে বের করার চেষ্টা করছে। আসলে মাস্কওয়ালা পাহাড়ের রাস্তা দিয়ে কিমকে কিডন্যাপ করেছিল, আর সেই রাস্তার এন্ট্রান্স আর এক্সিট দুটো জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তো তারা দেখতে পায় যে খুনির গাড়ি সেই রাস্তায় ঢুকছে, কিন্তু এখনও পর্যন্ত এক্সিট হয়নি, অর্থাৎ সেই রাস্তার দুপাশের জঙ্গলের মধ্যেই কিমকে কোথাও রেখেছে। লি গাড়িতে করে সেই এলাকায় ঘুরছিল, আর যেমন তারা অনুমান করেছিল, খুনি কিমকে কিডন্যাপ করে সেই জঙ্গলেই রেখেছিল। সে কিমের কাছে আসে, কিন্তু সুযোগ পেয়ে কিম সেই খুনিকে মেরে বাঁচার চেষ্টা করে। সে খুনির মোবাইল থেকে লিকে কল করে জানিয়ে দেয় যে আমি পাহাড়ি এলাকার জঙ্গলে আছি, আর কিছু দূরেই আমি একটা টানেল দেখতে পাচ্ছি। লি বলে, আমিও সেই জঙ্গলের কাছেই আছি, আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাচ্ছি, তুমিও তাড়াতাড়ি সেই টানেলে চলে এসো। কিন্তু যখন লি সেখানে পৌঁছায়, তখন কিম সেখানে ছিল না। হয়তো সে টানেলের অন্য এক্সিটে থাকবে, এটাই ভেবে লি টানেলের ভেতরে যায়। কিন্তু কিম তখনই সেখানে পৌঁছেছিল, আর সে পেছন থেকে লিকে আওয়াজ দেয়, প্লিজ গাড়ি থামাও, আমি এখানেই আছি। কিন্তু লি শুনতে পায় না। কিন্তু কিছু দূরে গিয়ে সে না জানি কেন পেছনে ঘুরে দেখার কথা ভাবে, আর সে কিমকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে কিমকে বাঁচাতে আসে, কিন্তু তার গাড়িকে ওভারটেক করে আরও একটা গাড়ি দ্রুত গতিতে এসে কিমকে ধাক্কা মেরে দেয়, আর কিম স্পটেই মারা যায়। লি বেচারা ভেঙে পড়ে। আর এই সব কিছু 1983 সালের জিহান তার স্বপ্নে দেখে খুব দুঃখ পায়। যখন জিহান তার টাইমলাইনে ইউনের খুনির পিছু করছিল, তখন সেই খুনি সিনা নামের এক ছাত্রীকে খুন করার চেষ্টা করেছিল। সেই সিনাই এখন রাস্তায় ছিল। তখন বায়োলজি টিচার আসে আর বলে, তুমি এখানে একা কি করছো? এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। সেও বায়োলজি টিচারের সাথে চলে যায়। রাস্তায় বায়োলজি টিচার জিজ্ঞেস করে, তুমি কি সেই খুনিকে চিনতে পারবে? সে বলে, আমি তার মুখ দেখিনি স্যার, কিন্তু আমি তার চোখ চিনতে পারবো। এই বলে সে বায়োলজি টিচারের চোখের দিকে তাকায়, আর তখন সে বুঝতে পারে যে সেই খুনি আর কেউ নয়, এই বায়োলজি টিচারই। সেই দিন জিহান খুনির ওপর গ্লাস ছুঁড়েছিল, যার কারণে খুনির হাতে চোট লেগেছিল। সেই ঘা এই বায়োলজি টিচারের হাতেই ছিল, অর্থাৎ এই বায়োলজি টিচারই খুনি। আর সে না জানি সিনার সাথে কি করবে। এখান থেকে সোজা দেখানো হয় 2015 সালে যে কিম তো মারা গেছে, আর লি খুব উদাস। তখন তার খেয়াল আসে যে কিম খুনির ফোন থেকে তাকে কল করেছিল। তো লি সেই নম্বর ট্রেস করতে শুরু করে, আর যখন জানা যায় যে সেই নম্বরটা কার, তো লি হতবাক হয়ে যায়, কারণ সেই নম্বর পুলিশ চিফ ক্যাংয়ের ছিল, মানে ক্যাংই কিমকে কিডন্যাপ করেছিল। লি সঙ্গে সঙ্গে ক্যাংয়ের বাড়িতে পৌঁছায়। তো সেখানে সেই সাইকো খুনির ব্যাপারে অনেক খবরের কাগজের কাটিং ছিল। ক্যাংয়ের ছোটবেলার ছবি আর তার বিয়ের ছবিও সেখানে ছিল, যাতে ক্যাং তার স্ত্রীর সাথে ছিল। আর ক্যাংয়ের ছোটবেলার ছবি দেখে দৃশ্য চলে যায় 1983 সালে। জিহান তার যে ছাত্রকে তার টেপ রেকর্ডার দিয়েছিল আর বলেছিল যে যদি আমি সেই খুনিকে ধরতে না পারি, তাহলে সেই কাজটা তোমাকে করতে হবে। সেই ছাত্র আর কেউ নয়, ক্যাংই। আর বায়োলজি টিচার যে সিনাকে কিডন্যাপ করেছিল, সেই সিনাই ক্যাংয়ের স্ত্রী। কিন্তু 1983 সালে দেখানো হয় যে বায়োলজি টিচার সিনার খুন করতে যাচ্ছে। এই কারণে 2015 সালে সেই ছবিতে ক্যাংয়ের স্ত্রী অর্থাৎ সিনার মুখটা ঝাপসা হতে শুরু করে। এই সব কথা লি বুঝতে পারে, আর সে ক্যাংকে গান পয়েন্টে ধরে জিজ্ঞেস করে যে আপনি কিমকে কিডন্যাপ কেন করেছেন বলুন, আপনিই কি সেই সাইকো কিলার? আর এখানে ক্যাং সত্যিটা প্রকাশ করে যে যখন আমি ছোট ছিলাম, তখন আমার মিউজিক টিচার জিহান আমাকে একটা টেপ রেকর্ডার দিয়েছিল, আর আমাকে বলেছিল যে 2015 সালে কিম নামের একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাবে। তিনি আমাকে কিডন্যাপিংয়ের টাইম আর ডেট লিখে দিয়েছিলেন। যখন আমি তার টেপ রেকর্ডার প্লে করি, তখন তার কথা শুনে আমার মনে হয় যে সে ভবিষ্যতের ঘটনা দেখতে পাচ্ছে। সেই সময় তো আমি বিশ্বাস করিনি, কিন্তু সময় যত এগোলো, তার প্রত্যেকটা ছোটখাটো কথা সত্যি হতে শুরু করল। তিনি বলেছিলেন যে আমাদের কেমিস্ট্রি টিচার ইউনের মতো দেখতে একটা মেয়ে জন্মাবে, যার নাম হবে কিম। আর তিনি এটাও রেকর্ড করেছিলেন যে 2015 সালে তুমি কিমের সাথে কথা বলবে। আর ঠিক সেরকমই হলো। তার প্রত্যেকটা কথা সত্যি হতে দেখে আমি, শুধু তাই নয়, 1983 সালে স্কুলের সব ছাত্রছাত্রীরা
তাদের জিনিসপত্র সেই টাইম ক্যাপসুলে ভরে মাটিতে পুঁতে দিয়েছিল। সেই টাইম ক্যাপসুলে খুনি তার ছুরিটাও রেখেছিল। আর যখন 2003 সালে সেই টাইম ক্যাপসুল খুলে বের করা হলো, তখন তাতে খুনির ছুরি ছিল। আর সেটা চেক করার দায়িত্ব আমার ছিল। আমি তার ওপর থাকা ফিঙ্গারপ্রিন্টস দিয়ে খুনিকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু খুনি আমার স্ত্রী শিনাকে কিডন্যাপ করে নেয় আর আমাকে হুমকি দেয় যে সেই ছুরিটা আমাকে দিয়ে দাও, না হলে শিনাকে মেরে ফেলব। তো শিনাকে বাঁচানোর জন্য আমি সেই ছুরিটা খুনিকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু ছুরি নেওয়ার পরও সে শিনাকে মেরে ফেলে। রাগে আমি খুনিকে গুলি করি, আর গুলি তার পিঠে লাগে, কিন্তু সে পালিয়ে যায়। সেই খুনিকে ধরার আমার কাছে একটাই রাস্তা ছিল। 1983 সালে জিহান আমাকে লিখে দিয়েছিল যে 2015 সালে সেই খুনি কিম নামের মেয়েকে কিডন্যাপ করবে। তাই আমি সেই পাহাড়ি এলাকায় খুনিকে খুঁজতে লাগলাম, কিন্তু সে আসেনি। তাই কিমকে সেই খুনির থেকে বাঁচানোর জন্য আমি নিজেই মাস্ক পরে সেই সাইকো খুনির মতো কিমকে কিডন্যাপ করে নিই। কিন্তু কিম আমাকে সাইকো কিলার ভেবে আমাকে মেরে পালিয়ে যায়। শুধু তাই নয়, সে আমার ফোন থেকে তোমাকে কলও করে দেয়। এবার লি রাগে চিৎকার করে বলে, তুমি কি আমাকে পাগল ভাবছ? তুমি ওর ওপর গাড়ি চালিয়ে ওকে মেরে ফেলেছ। ক্যাং বলে, না, তুমি ভুল বুঝছ লি। কিম আমার থেকে পালিয়েছিল, আর আমি তার পেছনে সেখানে এসেছিলাম ঠিকই, কিন্তু খুনি আমি নই। খুনি অন্য কেউ, যে গাড়ি নিয়ে এসে ওকে খুন করে দিয়েছে। আমি দূর থেকে সবটা দেখছিলাম, কিন্তু লি বিভ্রান্ত হয়ে যায় যে সে ওর ওপর বিশ্বাস করবে কি করবে না। আর তখন হঠাৎ ক্যাং বলে, জিহান স্যার, আমি জানি আপনি 1983 সালে এইসব দেখতে পাচ্ছেন। প্লিজ অতীতেই আমাকে খুন করে দিন। যদি 1983 সালেই আমি মারা যাই, তাহলে 2015 সালে আমি কিমকে কিডন্যাপ করতে পারবো না। আর এমনটা হলে না কিম মরবে আর না শিনা মরবে। প্লিজ হেল্প করুন স্যার আমার। এই বলে ক্যাং নিজেকে গুলি করে মরে যায়। আর এখন 1983 সালে 2015 সালের এইসব কথা স্বপ্নে দেখে জিহান খুব দুঃখী হয় যে তার ছাত্রের এই পরিণতি হল। কিন্তু এই টাইমলাইনে ক্যাং একটা ছোট ছেলে আর জিহানের স্টুডেন্ট। কিন্তু 2015 সালে ক্যাং অতীতে থাকা জিহানের কাছে অনুরোধ করেছিল যে প্লিজ অতীতে আমাকে মেরে ফেলুন স্যার, না হলে কিম আর শিনার মৃত্যু হবে। তাই এখন জিহান ছোট ক্যাংয়ের ওপর বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলার জন্য যায়। পরের দৃশ্যে জিহান স্কুলে আসে, তো সেখানে একটা আওয়াজ আসে, কারণ বায়োলজি টিচার শিনাকে কিডন্যাপ করে সেখানেই রেখেছিল। জিহান আওয়াজের দিকে যায়, যেখানে সে শিনা আর সেই সাইকো কিলারকে দেখে, যে মাস্ক পরে। খুনি ছুরি নিয়ে জিহানের ওপর হামলা করে। দুজনের মধ্যে ভয়ানক লড়াই হয়, আর লড়াইয়ের মধ্যে জিহান খুনির মাস্ক খুলে ফেলতে সফল হয়। তখন গিয়ে সে জানতে পারে যে বায়োলজি টিচারই খুনি। জিহান তো পুরোপুরি হতবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? আর তখন বায়োলজি টিচার ইউন আর তার স্টুডেন্টদের খুন করার পেছনের সব কারণ জানায়। আসলে বায়োলজি টিচার ল্যাবের কিছু জিনিস চুরি করেছিল। একবার ইউন তাকে হাতে নাতে ধরে ফেলেছিল আর তাকে ওয়ার্নিং দিয়েছিল যে ভবিষ্যতে এমন করলে স্কুল ম্যানেজমেন্টকে কমপ্লেন করে দেবে। কিন্তু তার এই কথাটা বায়োলজি টিচারকে অপমানজনক মনে হয়, যদিও এটা একটা সামান্য ব্যাপার ছিল যা ইউন তাকে একান্তে বলেছিল, সবার সামনে নয়। সে তার ভুল শুধরে নিতে পারত, কিন্তু যেহেতু সে একজন সাইকো, তাই তার রাগ হয়। আর যখন রাগ মাথায় চোখ উঠে যায়, তখন সে ইউনের খুন করে ফেলে। জিহান জিজ্ঞেস করে, কিন্তু তুমি ইউনের স্টুডেন্টদের জ্বালানোর চেষ্টা কেন করলে? আর তার এক স্টুডেন্টকে তো তুমি মেরেও ফেলেছ। তো সেই টিচার বলে, আমার মনে হয়েছিল ইউন তার বাচ্চাদেরও আমার সেই সব চুরির ব্যাপারে সব বলে দিয়েছে, তাই আমি তাদের সবাইকে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার চেষ্টা করি। জিহানের রাগ চরমে পৌঁছে যায় আর সে বায়োলজি টিচারকে মারতে শুরু করে। বায়োলজি টিচারও জিহানের সাথে লড়ে আর তার প্রাণ নিতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ছোট ক্যাং আসে আর সে জিহানকে বাঁচিয়ে নেয়। মানে জিহান ছোট ক্যাংয়ের প্রাণ নেয়নি, ওকে। তারপর সেই সাইকো কিলারকে নিচে ফেলে দেয়। আর এখন সব সমস্যা সমাধান হয়ে গেছে এটাই ভেবে যখন সে দরজা খোলে, তো সেখানে রক্তে মাখামাখি অবস্থায় সেই খুনি দাঁড়িয়েছিল। মনে হচ্ছে এর সহজে মৃত্যু হবে না। এবার সে ছুরি দিয়ে জিহানের পেটে আঘাত করে, কিন্তু জিহান সেই অবস্থাতেও খুনির সাথে লড়ে, আর লড়তে লড়তে দুজন ছাদে পৌঁছে যায়। রাত হয়েছে আর ভারী বৃষ্টি পড়ছে। জিহান খুনিকে যতই মারুক, সে বারবার উঠে দাঁড়াচ্ছে আর জিহানের উপর হামলা করছে। আর তখন জিহানের একটা কথা মনে পড়ে। যখন 2015 সালে লিয়ের স্মৃতি তাকে দেখা শুরু হয়েছিল, তখন লি 1983 সালের কিছু পুরনো খবরের কাগজ পড়ছিল। 2015 সালে, যাতে লেখা ছিল যে সেই দিন রাত 12টায় খুব জোরে বাজ পড়েছিল। এখন সেই খবরের কাগজে যে দিনের উল্লেখ ছিল, সেই দিন আজই, মানে আজই জোরে বাজ পড়বে। আর সেটাও কিছুক্ষণ পরেই, কারণ 12টা বাজতেই চলেছে। তখন জিহান দেখে যে ছাদে একটা লাইটনিং রড আছে, যার সাথে সে খুনিকে লক করে দেয়। এই কারণে যখন বাজ পড়ে, তখন সেই লাইটনিং রডের ওপর পড়ে।
আর শকের কারণে খুনি সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু জিহানের পেটে ছুরি ঢোকানো ছিল আর অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, তাই সেও মরণাপন্ন অবস্থায় ছিল। তখন ছোট ক্যাং আর সিনা আসে। তো জিহান বলে, ক্যাং, যেমনটা তুমি বলেছিলে আমি তোমাকেও বাঁচিয়েছি আর তোমার স্ত্রীকেও। তাদের দুজনের তখন কিছু মাথায় ঢোকে না, কারণ তারা জানে না যে ভবিষ্যতে তারা দুজন বিয়ে করতে চলেছে। আর এখানেই জিহানও নিঃশ্বাস ত্যাগ করে। আর তার টিচারকে হারিয়ে দুজন খুব কাঁদে। আর যেহেতু অতীতে জিহান সেই সাইকো কিলারকে খুন করে দিয়েছে, তাই ভবিষ্যৎ পুরোপুরি বদলে যায়। 2015 সালে সবকিছু বদলে যায়, কিন্তু লিয়ের মাথায় ঢোকে না যে কি বদলেছে। আর তখন কিম সামনে আসে, কারণ সেই সাইকো কিলার অর্থাৎ বায়োলজি টিচার অতীতেই মারা গেছে, তাই ভবিষ্যতে কিম একদম সেফ। আর সে লিয়ের সাথে কথাও বলে। মনে হচ্ছে দুজনের মধ্যে প্রেম আছে। লি খুব খুশি হয় আর বলে, আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে এখন, ডিউটির সময় হয়ে গেছে। এই শুনে কিম বলে, কি, তুমি পুলিশ কবে থেকে হলে? মজা করো না তো, চলো স্কুলে। এই বলে সে লিকে তার স্কুলে নিয়ে যায়, কারণ অতীতে পরিবর্তনের কারণে ভবিষ্যতে লি পুলিশ ডিটেকটিভ নয়, স্কুলে মিউজিক টিচার। আর তাছাড়া ক্যাংও পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে না, বরং সেই স্কুলেই সেও একজন টিচার। তারপর লি আর কিম মিলে একটা বাড়ি কেনে, আর আমরা সারা জীবন এই বাড়িতেই খুশিতে থাকব, এটাই ভেবে দুজন একে অপরের পাশে বসে পড়ে। তখন কিম বলে, না জানি কেন আমার মনে হচ্ছে আমরা আগেও এই বাড়িতে বসেছিলাম। এটা শুনে লি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে আসলে কি হয়েছিল। তো অতীতে ইউন জিহানকে বলেছিল যে পরের জন্মেও আমরা দুজন একসাথেই থাকব, আর আমি এই রূপেই জন্ম নেব আর তুমি আমাকে চিনে ফেলেবে। ইউনের কথা একদম সত্যি হয়, কারণ অতীতে যে ইউন ছিল সেই পরের জন্মে কিম হয়ে জন্মায়, আর অতীতে যে জিহান ছিল সেই পরের জন্মে লি হয়ে জন্মায়। আর এই কারণেই হয়তো তাদের মধ্যে একে অপরের স্মৃতি শেয়ার করার একটা টাইম কানেকশন তৈরি হয়েছিল। গত জন্মে যে প্রেমিক প্রেমিকারা আলাদা হয়ে গিয়েছিল, এই জন্মে তারা দুজন এক হয়ে গেছে, আর তারা খুশিতে তাদের জীবন এগিয়ে নিয়ে যেতে চলেছে। এরই সাথে টাইম রেনেগেডস সিনেমা শেষ হয়ে যায়। তো সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।